মেয়ে তিনজন যখন পেছনে তাকায় তখন ওরা মুগ্ধ হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। ওয়াও, শি লুকস সো প্রিটি। গাঢ় লাল খয়েরি রঙের লেহেঙ্গায় কোনো মেকআপ ছাড়াই নুসরাতকে অসম্ভব সুন্দর লাগছে, যা দেখে অর্ণব আরেক দফা ওর উপর ক্রাশ খায়। ভাই মুখটা বন্ধ কর, না হলে মাছি ঢুকবে। ওএমজি দিশা, আমার তো তোমাকে দেখে বিয়ে করার ইচ্ছা তিনগুণ বেড়ে গেল। চলো না আমরা আজকেই বিয়ে করে ফেলি। দূর, কি যে বলো। বাই দা ওয়ে, তোমরা এখানে কি করছো? আন্টি বলল তোমাদেরকে যেন আমরা সাবধানে বাড়িতে পৌঁছে দেই, তাই তোমাদের নিতে এসেছি। মনে মনে বলে, ভাগ্যিস এসেছিলাম, না হলে তো আমি আমার প্রেয়সীকে এই রূপে দেখতে পেতাম না। এরপর সবাই শপিং শেষ করে যার যার বাড়ি চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো দুদিন কেটে যায় আর ইয়াস এবং মুনের বিয়ের দিনও কাছাকাছি এসে পড়ে। আজ ইয়াস আর মুনের গায়ে হলুদ। ওদের বিয়েটা যেহেতু একটা রিসোর্টে হচ্ছে, তাই দুজনের গায়ে হলুদের অনুষ্ঠানও একই জায়গায় আয়োজন করা হয়েছে। ওদের গায়ে হলুদের দিন ছেলেরা সবাই হলুদ পাঞ্জাবি আর মেয়েরা সবাই হলুদ শাড়ি পরেছে। অনুষ্ঠানে সবাই হাসি মজা করলেও অর্ণব একপাশে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার প্রেয়সীর এখনো কোনো দেখা নেই। অর্ণবের চোখ শুধু বারবার গেটের দিকে তাকিয়ে আছে প্রেয়সীর অপেক্ষায়। কিন্তু যার জন্য সে এভাবে অপেক্ষার প্রহর গুনছে, সে কি জানে কেউ তার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে? যাই হোক, অর্ণবকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ুষ ওর কাছে যায়। কিরে, এভাবে পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? চল, ওদিকে একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। চল। এরপর ইয়াসের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবাই ইয়াসকে হলুদ মাখিয়ে মাখিয়ে একাকার অবস্থা বানিয়ে ফেলেছে, আর ওর অবস্থা দেখে সবাই হাসিতে ফেটে পড়ছে। হেসে নে, তোদের গায়ে হলুদে এর থেকে বেশি হলুদ যদি না মাখিয়েছি তাহলে আমার নামও ইয়াস খান না। এভাবে হাসি মজার মাধ্যমে ইয়াসকে হলুদ মাখানো হয়, আর কিছুক্ষণ পর ইয়াসের ছোঁয়ানো হলুদ নিশাকে লাগানো হবে। এর মধ্যে অর্ণব চারিদিকে ঘুরতে ঘুরতে দিশাকে দেখতে পায় আর ওর সামনে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি একা কেন? তোমার বান্ধবী কোথায়? দিশা কিছুক্ষণ সন্দেহ নজরে তাকিয়ে থেকে বলে ওঠে, কেন, ওকে দিয়ে আপনার কাজ কি? না মানে সবাইকে দেখছি, ওনাকে কোথাও দেখতে পেলাম না, তাই জিজ্ঞাসা করছিলাম। ও, কিন্তু ও তো এখানে আসেনি, দেখতে পাবেন কি করে? আসেনি মানে? উনি তো মুনের বেস্ট ফ্রেন্ড, উনি না আসলে হবে? ও তো আসতেই চেয়েছিল। কি হয়েছে বলুন তো? আমরা যখন আসছিলাম তখন ওর হসপিটাল থেকে একটা ফোন আসে যে ওর এক পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাই ওকে ওখানে যেতে হয়েছে। ওহো। এরপর অর্ণব দিশার সাথে কিছু কথা বলে বন্ধুদের কাছে চলে যায়। ওখানে কিছুক্ষণ থেকে একটা বাহানা খুঁজে রিসোর্ট থেকে বের হয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তে নুসরাত ওখানে পৌঁছে যায়। তবে কারো সাথে কারো দেখা হয় না। কিছুক্ষণ পর মুনের গায়ে হলুদের পর্ব শুরু হয়ে যায়। সবাই হলুদ নিয়ে আরেক দফা আনন্দে মেতে ওঠে। এদিকে নুসরাত চারিদিকে অর্ণবকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ওকে এভাবে কাউকে খুঁজতে দেখে দিশা জিজ্ঞেস করে, কি রে, কাউকে খুঁজছিস নাকি? আনমনে পরক্ষণেই বলতে শুরু করে, কই না তো, আমি আবার কাকে খুঁজতে যাব? বুঝি সবই বুঝি। তো ম্যাডাম, আপনি যাকে খুঁজছেন সে কিছুক্ষণ আগে আপনাকে খুঁজে না পেয়ে হয়তো মুড অফ করে চলে গেছে। নে এবার চল তো, উপরে নাচগানের আয়োজন করা হয়েছে, সবাই অপেক্ষা করছে, চল। এই বলে দিশা নুসরাতকে ওর সাথে ছাদে নিয়ে যায়। এদিকে দিশার কথাগুলো শোনার পর থেকেই নুসরাতের মনটা খারাপ হয়ে যায়, তাই ও ছাদের এক সাইডে রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে ও খেয়াল করে কেউ ওকে খুব মনোযোগ সহকারে দেখছে। কে এটা? আরে এটা তো অর্ণব। হলুদ পাঞ্জাবি, সাদা পাজামা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো সুন্দর করে এক সাইডে সেট করা, মাশাআল্লাহ, হেঁটেই দারুণ দেখাচ্ছে ওনাকে। নুসরাতের মুখে আনমনেই হাসি ফুটে ওঠে। এর মধ্যে দিশা ওখানে চলে আসে আর বলে, কি দেখছিস এভাবে? উনাকে পরক্ষণেই খেয়াল আসতে দিশাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, মানে সূর্য দেখছিলাম। কি রোদ আজকে, শাড়ির আঁচল দিয়ে বাতাস করতে করতে। কই দেখি আমিও দেখব কোন সূর্য আকাশে না উঠে মাটিতে উঠেছে। এই বলে নিচে ঝুঁকে অর্ণবকে দেখতে পায় আর বলে, ও, এই তোমার সূর্য, ভালোই তো ডুবে ডুবে পানি খাচ্ছিস। নুসরাত কিছু না বলে লজ্জায় ওখান থেকে চলে যায়, আর দিশা ওর কান দেখে হাসতে থাকে। ফ্ল্যাশব্যাক। অর্ণব যেই গাড়ি স্টার্ট দিতে যাবে তখন ওর কাছে আয়ুষের ফোন আসে। হ্যালো অর্ণব, কোথায় তুই? পার্কিং লটে, আমার শরীরটা ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। এইবার ভালো লাগবে, কারণ তোর ভালো লাগানোর লোক চলে এসেছে, তাই তাড়াতাড়ি চলে আয়। মানে? আমি এইমাত্র তোর প্রেয়সীকে ভেতরে ঢুকতে দেখলাম। এটা শোনার পর অর্ণব আর 1 মিনিটও নষ্ট না করে আবার ফিরে আসে।
আর দূর থেকে নুসরাতকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। হলুদ শাড়িতে ওর সৌন্দর্য যেন আরো বেশি ফুটে উঠেছে। ও মনে মনে বলতে থাকে, এই মেয়ে কি আমাকে মারার প্ল্যান করেছে নাকি? এভাবে আর চলতে পারে না, কিছু তো একটা করতেই হবে। এরপর কিছুক্ষণ পর অর্ণব দেখতে পায় একটা ছেলে নুসরাতের সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে ওর মাথা গরম হয়ে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে কিছু একটা ভেবে হাতে জুসের গ্লাস নিয়ে এগিয়ে যেতে থাকে। ছেলেটির কাছাকাছি আসার পরও ইচ্ছে করে হোঁচট খাওয়ার ভান করে জুসটুকু ছেলেটির উপর ফেলে দেয়। উফসস, সরি আমি আসলে খেয়াল করিনি, প্লিজ কিছু মনে করবেন না। ছেলেটি বলে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি বলে টিস্যু দিয়ে নিজের জামা মুছতে থাকে। আর অর্ণব বাঁকা হেসে ওখান থেকে চলে যায়। এরপর সবাই অনুষ্ঠান শেষে যার যার বাড়ি চলে যায়। বিয়ে দিন। পুরো ওয়েডিং হলটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই গেস্টরা আসা শুরু করবে। এর মধ্যে একে একে প্রায় সবাই চলে আসা। কিছুক্ষণ পর ইয়াসকে স্টেজে বসানো হয়, আর ওকে ঘিরে আয়ুষ, ইহান বসে আসে। দুজনে ইয়াসের সাথে মজা করতে থাকে। কিরে তোরা দুইটা তো এখানে, ওই বাদরটা কোথায়? ওদের কথার মাঝেই ওখানে এন্ট্রি হয় আমাদের অর্ণবের। ডার্ক কফি কালার শুটে অর্ণবকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল। ওয়াও, আজকে তো আমাদের ক্যাপ্টেন মহাশয়কে বেশ লাগছে। একেবারে হিরোদের মতো। হিরোকে তো হিরোদের মতোই লাগবে। হ্যাঁ, আর কিছুক্ষণ পরেই তো তোমার নায়িকাও চলে আসবে, তখন তোমার হিরোগিরি আরো বেড়ে যাবে। অর্ণব কিছু না বলে হাসে। এর কিছুক্ষণ পর ওখানে সিরাত এসে ইয়াসকে বিয়ের শুভেচ্ছা জানায়। আর ওকে দেখে ওরা তিনজন অবাক হয়। তুই এখানে? তোর তো। আর কিছু বলার আগেই ইয়া বলে উঠে, কি ভেবেছিলি আমার বিয়েতে ভাবি থাকবে না? এটা কি হয়? এরপর আয়ুষের কাছে গিয়ে বলে, এবার তো মুখটা বন্ধ কর, মুখে মাছি ঢুকবে তো। ওরও কথা শুনে অর্ণব আর ইহা হেসে উঠে, আর আঙুল খানিকটা লজ্জা পেয়ে যায়। এদিকে সিরাত আয়ুষের দিকে তাকিয়ে আছে, যেন এই চোখ দুটো সারা জীবন ওর দিকে তাকিয়ে থাকলেও দেখার তৃষ্ণা মিটবে না। আয়ুষকেও আজকে বেশ হ্যান্ডসাম লাগছে। আর সিরাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্ণব বলে উঠে, বাস্তবে ফিরে আয় দোস্ত, এভাবে তাকিয়ে থাকলে আমার বন্ধুর নজর লেগে যাবে। সিরাত নিজেকে সামলে নিয়ে বলে, আমি তো বাস্তবেই আছি, কিন্তু তুই কিছুক্ষণ পর এ জগতে থাকবি কিনা সেটা সন্দেহ। একদম ঠিক বলেছিস। বেটা অনেকক্ষণ ধরেই তার ডাক্তারকে খুঁজে যাচ্ছে, কিন্তু তার দেখা আর পাচ্ছে না। এই শোকে দেখো কিছুক্ষণ পর বলবে, ইহান আমার না শরীরটা খারাপ করছে, তাড়াতাড়ি আমার জন্য আমার ডক্টরকে এনে দে। ওর কথা শুনে সবাই হাসতে থাকে। অর্ণব ইনসেন্ট ফেস বানিয়ে বলে, তো কি করব বল, ডাক্তার যদি এত সুন্দরী হয় তাহলে তো সুস্থ মানুষ অসুস্থ হবেই। তা অবশ্য ঠিক। এরপর ওরা আরো হাসি ঠাট্টা করছিল, তখনই আয়ুষের ওর ফোনে একটা মেসেজ আসে, যা দেখে আয়ুষ একটু আসছি বলে তড়িঘড়ি করে বাহিরের দিকে দৌড় দেয়। আর সেই মেসেজ সিরাতও দেখে ফেলেছিল, তাইও আয়ুষের পিছনে যায়। মেসেজটায় লেখা ছিল, আই এম কামিং সুইট হার্ট। এদের দুজনের আবার কি হলো? হুট করে কোথায় যাচ্ছে এরা? জানি না ওদের কখন কি হয়, তা শুধু ওরাই জানে। বাই দা ওয়ে, তোর গার্লফ্রেন্ড আর তার বান্ধবীর আসতে আর কতক্ষণ লাগবে বলতো? এদিকে সিরাত গাড়ি নিয়ে আয়ুষকে ফলো করতে থাকে, আর একটা এয়ারপোর্টের সামনে নিজের গাড়ি পার্ক করে। আয়ুষ এখানে কি করছে? তখন সিরাত খেয়াল করে একটি মেয়ে দৌড়ে আয়ুষের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। মাই সুইট হার্ট, আই মিস ইউ টু। এই মেয়েটা আবার কে? ও আবার আমার আয়ুষকে জড়িয়ে ধরেছে কেন? ও কি তাহলে আয়ুষের নিউ গার্লফ্রেন্ড? আয়ুষ কি তাহলে আমার সাথে চিট করছে? ওকে তো আমি। সিরাত নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে গাড়ি থেকে নেমে আয়ুষের কাছে আসে। ধোঁকাবাজ, প্রতারক, তোর জিএফ থাকা সত্ত্বেও তুই আমার সাথে সম্পর্ক করছিস এভাবে? আর কয়টা মেয়ের জীবন নষ্ট করেছ তুই? তোর জন্য আমি কত কি স্যাক্রিফাইস করছি, আর তুই কিনা আমাকে ধোয়া দিলি। আজ তোর একদিন কি আমারা যে কয়দিন লাগে। এসব কি বলছো তুমি? আগে আমার কথাটা শোনো। কি শুনবো আমি? তুই এত খারাপ আমি আগে জানতাম না। তোর জন্য আমি বাবার সাথে রাগারাগি করেছি, নিজের পোস্টিং তোর কাছে করেছিলাম, আর তুই কিনা আমাকে ধোকা দিলি। এইবার বুঝি এই মেয়েটার জন্যই তুই আমাকে এভয়েড করেছিস। ফোন করলে ফোন ধরিস না। আরে শোনো তো, ও আমার বড় বোন হয়, গার্লফ্রেন্ড না। ঠাসস আয়ুষের গালে থাপ্পড় মেরে, লজ্জা করে না? তুই আবার ওকে তোর বোন বলছিস? আমি সত্যিই বলছি ও আমার বোন। আপু তুমি কিছু বলো। মেয়েটি কিছুই বলে না, চুপচাপ সবকিছু দেখে যাচ্ছে। এই দেখে সিরাত আবার আয়ুষকে আরো একটা থাপ্পড় মারে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ধোকা দিচ্ছি না। তোকে বিশ্বাস করব আমি?
তাই বলে সিরাত আয়ুষের পায়ে লাথি মেরে ওখান থেকে চলে যায়। আর আয়ুষ মেয়েটির দিকে করুণ দৃষ্টিতে তাকায়। কি হলো বেবি, তোমার লেগেছে? অন্যদিকে অর্ণব আর ইহান মিলে গেটের সামনে দাঁড়িয়ে নুসরাত আর দিশার জন্য অপেক্ষা করছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল। তখন ওরা খেয়াল করে সিরাত গাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছে। কিরে তুই কাঁদছিস কেন? আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। ইয়াসকে বলে আমি এখনই চট্টগ্রাম বেক করব। কি হয়েছে সেটা তো বলবি। তোদের ফ্রেন্ড আমাকে ধোঁকা দিয়েছে, ওর আগে থেকেই জিএফ আছে। কি? সিরাত এরপর ওদের এয়ারপোর্টের ঘটনাগুলো খুলে বলে। সব শুনে ওরা দুজন যেন আকাশ থেকে পড়ল। এর মধ্যে আয়ুষ আর ওই মেয়েটি ওখানে আসে। আরুষি আপু, তুমি এখানে? হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। তুই উনাকে চিনিস, তার মানে তুইও জানিস ওর জিএফ আছে, তাও তুই আমাকে এই ব্যাপারে কিছু বলিসনি। তুই থামবি, উনি আয়ুষের জিএফ না, ওর বড় বোন আরুষি। আর তুই কি সব বলছিস আমার নিষ্পাপ ফুলের মতো পবিত্র বন্ধুর নামে? সিরাত এরপর আয়ুষের দিকে তাকায় আর আয়ুষ গালে হাত দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। সিরাত সবকিছু জানার পর নিজের কাণ্ডে লজ্জা পায় আর আয়ুষের কাছে ক্ষমা চায়। এরপর সবাই ভিতরে যেয়ে গল্প করতে থাকে। এর মধ্যে ওখানে নুসরাত আর দিশা চলে আসে। নুসরাতকে আসতে দেখে অর্ণব ওর দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকে। ডার্ক কফি কালার কাঞ্জিবরম শাড়ির সাথে হালকা গোল্ডের অর্নামেন্টস আর মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করা, এতেই নুসরাতকে দেখতে অপূর্ব লাগছে। আর এদিকে ওকে দেখে অর্ণবের মনে গান বাজতে থাকে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কি ব্যাপার, ওকে দেখে এভাবে ব্লাশ করছিস কেন? ও কি তোর সেই নাকি? অর্ণব লজ্জা পেয়ে বলে, আমার ওকে খুব ভালো লাগে বলতে পারো। ওয়ান সাইড লাভ, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, বামে ইশারা করা উল্টো হাতের তর্জনী। কিন্তু আমার তো মনে হচ্ছে এটা টু সাইড লাভ। অর্ণব চোখ বড় বড় করে আরুষির দিকে তাকায়। এরপর সবাই সবার সাথে পরিচিত হয়। ওদের কথার মাঝে আরশি বলে ওঠে, যাই হোক সবাই তো এসেছ, কিন্তু আমার হানি কোথায়? তখন কেউ একজন হানি বলে পেছনে থেকে ডাক দেয়। সবাই পিছনে থাকা ব্যক্তিকে দেখার উদ্দেশ্য তাকাতেই অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ নয়, হসপিটালের ক্রাশ বয় রোশান। হানি বলে আরুষির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। এটা কি হলো? আর উনি কে? ও আমার বোন প্লাস ডক্টর রোশানের একমাত্র বউ। HLW এভরিওয়ান, মিট মাই সুইটি ওয়াইফ আরুষি মিষ্টি হেসে। স্যার আপনি বিয়ে করলেন কবে? সরি তোমাদের তো বলাই হয়নি, 2 বছর আগেই আমি আরুকে বিয়ে করেছি। তবে চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই তোমরা আমার তরফ থেকে আমাদের বিয়ের ট্রিট পেয়ে যাবে। এদিকে সবাই রোশানের কথা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে চলে যায়, কারণ হসপিটালের সবচেয়ে হ্যান্ডসাম ডক্টর ছিল রুদ্র রোশান চৌধুরী। আর সে মেরিট শুনে অনেকের মন ভেঙে যায়। যাই হোক, এর মধ্যে ওখানে ডক্টর আয়ান আর ডক্টর বর্ষা তাদের কিউট বেবিকে নিয়ে হাজির হয়। নুসরাত বেবিটাকে কোলে নিয়ে বলে, ওয়াও কি কিউট বেবি, বাচ্চাটাকে আদর করে। অর্ণব তখন দুষ্টুমি করে নুসরাতের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমাকে বিয়ে করলে আপনার এরকম মিষ্টি একটা বেবি হবে ভেবে দেখতে পারেন, বাঁকা হেসে। নুসরাত তখন অর্ণবের দিকে রাগান্বিত চোখে তাকায়। আমি তো জাস্ট মজা করছিলাম, এত রাগ করার কি আছে? কিছুক্ষণ পর মুনকে স্টেজে আনা হয় এবং ইয়াসের পাশে বসানো হয়। বর বউ ইরশাজে দুজনকে পাশাপাশি অনেক সুন্দর লাগছিল। কত সুন্দর লাগছে দুজনকে একসাথে, কারো নজর যেন না লাগে। মিষ্টি হেসে ওর এই হাসিটা আর কারো চোখে না পড়লেও অর্ণবের চোখে ঠিকই পড়েছে, আর এটি ইতিমধ্যে ক্যামেরা বন্দী হয়ে গেছে। এরপর ইয়াসমুনের বিয়ে কার্যক্রম শুরু হয়। কবুল বলার মাধ্যমে ওরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিয়ের শেষে ওদের একটা রিচুয়াল থাকে, যেখানে বর বউকে একে অপরের মুখ আয়নায় দেখতে হয়। তো ছেলেপক্ষ থেকে আয়নাটা অর্ণবের কাছে থাকে, অপরদিকে মেয়েপক্ষের আয়নাটা নুসরাতের কাছে থাকে। অর্ণব আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে নুসরাতের দিকে একবার তাকায়, আর ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে, আর ও আয়নাটা একটু বাঁকা করে, যার জন্য আয়নায় নুসরাতের মুখ দেখা যাচ্ছিল, আর অর্ণব ওকে দেখে মুচকি মুচকি হাসছিল। বিষয়টা আর কেউ খেয়াল না করলেও ইহানের চোখ এড়ায় না, আর ও আয়ুষকে ইশারা করতেই আয়ুষও ব্যাপারটা বুঝে ফেলে। তাইও অর্ণবের কানের কাছে ফিসফিস করে বলে, সুন্দর না? হুম অনেক সুন্দর। হাসি হাসি মুখে পিছনে ঘুরে আর আয়ুষকে সরু চোখে তাকিয়ে থাকতে দেখে ভড়কে যায়। আয়ুষ এবার একটু জোরেই বলে, নিজের চাঁদ দেখা শেষ হলে এখন ইয়াসকে অন্তত ওর চাঁদকে দেখতে দে, বেচারা কখন থেকে বউয়ের মুখ দেখার অপেক্ষায় বসে আছে। অর্ণব ওর কথায় লজ্জা পেয়ে যায়। সবাই অর্ণবের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ভাই তোর বিয়ে করার ইচ্ছে হলে আমাকে বল, আমি সব ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব।
অর্ণব একটু ভাব নিয়ে বলে, ঠিক আছে আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। তা শুনি, কি শর্ত আপনার? তেমন কঠিন কিছু না, আমায় শুধু একজন পুনাম এনে দিলেই হবে। কোন পুনাম ভাই? বাই এনি চান্স বিবাহ মুভির সেই পুনাম না তো? একদম ঠিক ধরেছিস। এরকম কথা অর্ণব বলবে এটা কেউ আশা করেনি, সবার মুখ হা হয়ে গেছে। এর মধ্যে নুসরাত বলে উঠে, তাহলে তো তোকে সারা জীবন কুমার থাকতে হবে। হায় আল্লাহ, আমার বন্ধুর উপর তুমি রহমত নাজিল করো, আমিন। ইহানের কথা শুনে সবাই হাসতে থাকে, আর অর্ণব নুসরাতের হাসিমাখা মুখ দেখতে থাকে। এরপর সব নিয়ম শেষ হবার পর সবাই খেতে চলে যায়। খাবার টেবিলে যে যার পার্টনার নিয়ে পাশাপাশি বসে যায়, এদিকে বেচারা অর্ণব তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। চারিদিকে শুধু কাপল, সবাই সবার সাথে বসে গল্প করছে, আমি শুধু সিঙ্গেল, আল্লাহে তোমার কেমন বিচার। পাশাপাশি না হোক, অন্তত সামনাসামনিও তো আমার ডক্টরকে বসার ব্যবস্থা করে দিতে পারো, মনে মনে বলে। আল্লাহ যেন তার বান্দার ইচ্ছা গ্রহণ করেছে, কেননা ঠিক তখনই নুসরাত এসে অর্ণবের সামনের চেয়ারে বসে। আর তা দেখে তো অর্ণবের খুশিতে টেবিলের উপরে উঠে নাচতে মন চাচ্ছিল। যাই হোক, অর্ণব নিজের ইচ্ছেটাকে দমিয়ে নিয়ে খেতে শুরু করে। সবাই খাওয়া শুরু করে, কিন্তু আমাদের ক্যাপ্টেন মহাশয় খাওয়ার সাথে সাথে তার ডক্টরকে বিরক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। অর্ণব বারবার নুসরাতের পায়ের সাথে ওর পা লাগাচ্ছিল। এতে নুসরাত বিরক্ত হচ্ছিল, আর অর্ণবর দিকে তাকাতেই দেখে অর্ণব মিটিমিটি হাসছে। তা দেখে ওর বুঝতে বাকি রইল না যে অর্ণব ইচ্ছে করেই ওকে বিরক্ত করছে, কিন্তু সব বুঝেও নুসরাত কিছু বলতে পারছিল না। আর এদিকে ওকে বিরক্ত করতে পেরে অর্ণব অনেক মজা পাচ্ছিল। একবার ভুলে আয়ুষের পা নুসরাতের পায়ের সাথে লাগে, আর নুসরাত সেটা অর্ণবের পা ভেবে আয়ুষের পায়ে জোরে লাথি মারে। ও আব্বু গো, কি হলো তোমার? আয়ুষ, কে যেন আমার পায়ে লাথি মেরেছে। তোমাকে আবার কে লাথি দিবে? আমি সত্যি বলছি, বিশ্বাস করো। এদিকে আয়ুষের এমন অবস্থা দেখে অর্ণব হাসতে থাকে, আর নুসরাত অর্ণবের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। তুই কিরে, আমার এমন অবস্থা দেখে তুই হাসতেছিস? আউচ! সবাই খাওয়া শেষ করে গল্প করতে শুরু করে। তখন আয়ুষ হঠাৎ বলে উঠই, দূর, এভাবে শুধু গল্পে আসরটা ঠিক জমছে না। এই অর্ণব, তুই তো গান বলতে পারিস, একটা গান বল না। গান গাওয়াই যায়, কিন্তু আমার একটা শর্ত আছে। এই কখন থেকে কি সব শর্ত লাগিয়ে যাচ্ছিস? এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, কপাট রাগ দেখিয়ে। ঠিক আছে, আমি তাহলে গান বলবই না। ঠিক আছে, তোর শর্ত পূরণ করা হবে, তুই এবার গান শুরু কর। ওয়েট ওয়েট, এত তারা কিসের? আগে শর্তটা তো শোন। আমি একটা ডুয়েট গান বলবো, যে গানে আমার একজন পার্টনার লাগবে। আগে বলবি তো? ঠিক আছে, আমি তোর সাথে গান গাবো, চল এবার। 1 মিনিট তোর সাথে কে গান গাবে? তোর সাথে গাওয়া মানে নিজের প্রেস্টিজ নিজে ধ্বংস করা। যাই হোক, আমার যে পার্টনার হবে তাকে অবশ্য মেয়ে হতে হবে, না হলে আমি গান গাবো না। আমি এবার গান গাওয়া শুরু করছি। আমি গান শুরু করার পর কিছুক্ষণ গেয়ে থেমে যাব। যদি কেউ গানের পরের লাইন জেনে থাকেন তাহলে সে সেখান থেকে গাওয়া শুরু করবেন, আর কেউ যদি না গায় তাহলে আমি আমার গাওয়া সেখানেই অফ করে দিব। নিন এবার চয়েজ আপনাদের হাতে। এই বলে অর্ণব গিটার নিয়ে গাইতে শুরু করে। সঙ্গীতের স্কোর, সঙ্গীতের স্কোর, সঙ্গীতের স্কোর, সঙ্গীতের স্কোর, সঙ্গীতের স্কোর। टम्स है दिन मियर, टम्स है रातें, टम्स है राहत मेरी, टम्स है पैल मियर, टम्स है कैल, टम्स है चाहत मेरी। अब रहना है सैंग तेरा हाय मुझे, अब जीना है सैंग तेरा हाय मुझे, अब रहना है सैंग तेरा हाय मुझे, अब जीना है सैंग तेरा हाय मुझे। तेरी सांसन में ऐसे बस जाओ, जुड़ा कोई न कर पाए, तेरी बाहों में यूं सिमट जून, जुड़ा कोई न कर पाए। हो कोई भी सैफा, साथ चलना मुझे, बेपना मेरी जान, मैं चाहूंगा तुझे, चाहे ल ल मेरा इम्तिहान। অর্ণব এইটুকু বলার পর কিছুক্ষণ চুপ থাকে। এরপর যে স্টেজ থেকে নামতে যাবে তখনই একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। तेरी सैंसन में ऐसे बस जाऊं, जुड़ा कोई न कर पाए, तेरी बाहों में यूं सिमट जाऊं, जुड़ा कोई न कर पाए। সবাই কণ্ঠটা শুনে সেই ব্যক্তিকে দেখার জন্য পিছনে তাকায়, আর মেয়েটি যে নুসরাত তা দেখে সবাই 440 ভোল্টের শকট খায়, কেননা যে মেয়েকে গান গাইতে বললে সে ডোরেমনের টাইটেল গান ছাড়া কিছু বলে না। তার মুখে এরকম গান শুনে সবার শকট হওয়ারই কথা। दिल की जमीन पे तेरा निशान है, टम्स हाइन दुनिया मेरी खुशरवा, मैं चल रहा था तन्हा अकेला, तुम जो माई टू मिला कावन, लाफ्स बैन्यून मेन तेरा टू बैन जुबान, मेर अंधेरों की टू मनसबा,
নুসরাত গান বলতে বলতে অর্ণবের দিকে এগিয়ে যায় আর অর্ণব নুসরাতকে নিজের পার্টনার হিসেবে দেখে অনেকটাই খুশি হয় আর নুসরাতের তাকিয়ে একটা হাসি দিয়ে গাইতে শুরু করে। অর্ণব, তেরি जुल्फन में ऐसे खो जाओ जुड़ा कोई ना कर पाए, तेरा दामन में ऐसे सो जाऊं जुड़ा कोई ना कर पाए, शबनम सा चमके तेरा बदान ये ठारी हुई है तुझे पे निगाह, सल्स सल्स से अरमान हाइन दिल के हो जाए ना हमस कोई गुना, ख्वाहिशों को तुम मेरी यूं ना साजदो, बाहन में ये ओ मेरी खुद को मिटा लो। नुसरात, तेरी नाज नाज में यूं भड़क जूं जुड़ा कोई ना कर पाए, तेरी धड़कन में यूं धड़क जाओ जुड़ा कोई ना कर पाए। অর্ণব এবং নুসরাত একসাথে, हो कोई भी साफा साथ चलना मुझे, बेपन मेरी जान मैं चाहूंगा तुझे, चाहे ल ल मेरा इम्तिहान, तेरी सनसन में ऐसे बस जाओ जुड़ा कोई ना कर पाए, तेरी बाहों में यूं सिमट जूं जुड़ा कोई ना कर पाए। গান গাওয়া শেষে অর্ণব একটা ফুল নিয়ে নুসরাতের মাথায় যেই টোকা দিতে যাবে নুসরাত অমনি ওর হাত থেকে ফুলটা কেড়ে নেয়। অর্ণব ওর কাণ্ডে হেসে স্টেজ থেকে নেমে যায় আর নুসরাত ওর যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে ফ্রেন্ডদের কাছে চলে যায়। এভাবে বিভিন্ন হাসি মজায় বিয়ের অনুষ্ঠান শেষ হয়। চলবে।